স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর নিজের দেবরের সাথে বিয়ে হয় মীরার। কেননা তখন তার কোলে ছিল 7 মাসের শিশু সন্তান আয়ন। শ্বশুর শাশুড়ি তাকে মেয়ের মতো আদর করতেন। তারা কখনোই চাননি তাদের ছেলের সাথে মীরার সম্পর্কটা ছিন্ন হোক। তবে মীরার স্বামী আরহাম ততদিনে পরকীয়ায় লিপ্ত হয় অন্য নারীর সাথে। একাধিক নারী সঙ্গ তার স্ত্রী সন্তানের প্রতি তীব্র অনীহা সৃষ্টি করেছিল। তাই বাবা মার সকল ইচ্ছে নিজের সন্তান ও মীরার কথা না ভেবেই নিজ সিদ্ধান্তেই এক প্রকার জোর করেই ডিভোর্স দিয়ে দেয় মীরাকে। তবে মীরার শ্বশুর-শাশুড়ি কখনো চাচনি তাদের বংশের প্রথম সন্তান অন্য কারো হাতে যাক। তারা মীরাকে কাজ ছাড়া করতে চাননি। মেয়ে ছিল না বলে মীরাকে তারা মেয়ের স্থান দিয়েছিলেন। ফলে মীরার বাবা মার সাথে দীর্ঘ আলাপচারিতা ও নিজেদের ছোট ছেলে, যে কিনা পেশায় একজন নেভির উচ্চপদস্থ কর্মকর্তা মিস্টার তুর্য চৌধুরীর সাথে এক প্রকার কথা কাটাকাটির পর এই বিয়ের সিদ্ধান্ত নেন। এতে আরহাম কোন প্রকার হস্তক্ষেপ করার সুযোগ পায়নি। তুর্য কাজের সূত্রে বেশিরভাগ সময় ঢাকায় থাকে। যেদিন বিয়ে হয়েছিল সেদিন মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছিল সে। বিয়ে সম্পূর্ণ হলে ফের ঢাকার উদ্দেশ্য বেরিয়ে পড়ে। এরপর কেটে গেছে একটা সপ্তাহ। আর আজ মীরা নিজের গোছাগাছ করতে ব্যস্ত। কাল রাতেই ঠিক হয়েছে মীরা ঢাকায় তুর্যের কাছে যাচ্ছে, সেখানেই থাকবে নিজের স্বামীর সাথে। এটা মূলত মীরার শ্বশুর-শাশুড়ি আমিনুল চৌধুরী ও সুমি চৌধুরীর সিদ্ধান্ত। মীরা বাধা দেওয়ার সুযোগ পায়নি, আর না সে বাধা দিতে চায়। বাড়িতে আরহাম আছে, যার মুখোমুখি সে হতে চায় না। ডিভোর্সের পর সে বাবার বাড়িতে ছিল। তুর্যের সাথে বিয়ে হওয়া সূত্রে ফের এখানে থাকা পড়েছে। এখন এখানে থাকলে প্রতি মিনিটে তার মুখ দর্শন করতে হবে তাকে। তাই মীরাও সিদ্ধান্ত নিয়েছে এমন কাপুরুষের মুখ দেখার চেয়ে ঢাকা চলে যাওয়া অধিকতর শ্রেয়। বিয়ের পর তুর্যকে 2 একবার দেখেছিল রমণী। কথা হয়েছে হাতে গোনা কবার। এ বাড়িতে আসার 2টি বছর কাটলেও তুর্যের সাথে তেমন একটা সুসম্পর্ক ছিল না তার। কেননা প্রথম থেকেই তুর্য কাজের সূত্রে বাড়ির বাহিরে থাকতে। বছরে 2 একবার আসত বোধ হয়। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে রমণী তাকায় বিছানার উপর ঘুমে কাঁদা হয়ে শুয়ে থাকা নিজের সন্তানের পানে। চোখ ফিরিয়ে নিয়ে মৃদু হেসে ধীর হস্তে নিজের কাপড় চোপড় গুছিয়ে ব্যাগে রাখে। তুর্যের বেস্ট ফ্রেন্ড তন্ময় তাকে নিতে এসেছে। নিচে সকলের সাথে বসে আড্ডা দিচ্ছে সে। মীরাকে বলে দিয়েছে তাড়াতাড়ি রেডি হতে। এই ছেলেটাকে বেশ কয়েকবার দেখেছে মীরা। বডি চঞ্চল সে। মীরা ভেবে পায় না তুর্যের ন্যায় এত রগচটা গম্ভীর এক পুরুষের বেস্ট ফ্রেন্ড তন্ময়ের মতো একজন মানুষ কি করে হতে পারে। এ পরিবারের সাথেও তন্ময়ের বেশ সুসম্পর্ক রয়েছে। মাঝে মধ্যে তুর্যকে না জানিয়ে এবাড়িও চলে আসে সে। এতিম কিনা, নিজের পরিবার নেই বলেই হয়তো এই পরিবারটাকে এত ভালোবাসে। মৃদু হাসে রমণী। ব্যাগপত্র গুছিয়ে রেডি করতেই শাশুড়ি সুমি চৌধুরী এসে হাজির। মীরাকে দেখেই আলতো হাতে জড়িয়ে ধরেন তিনি। শাশুড়ি মায়ের স্পর্শে বুকের ভেতরটা কেমন করে ওঠে মীরার। এই মানুষটার কাছ থেকে এতদিন যে মায়াটা পেয়েছে সেটা কোনোদিনও অস্বীকার করার মতো নয়। মীরার মাথায় হাত বুলিয়ে সুমি চৌধুরী বললেন, সবকিছু গুছিয়েছিস তো মা? হ্যাঁ আম্মু, প্রায় সবই হয়ে গেছে। সুমি চৌধুরী একবার তাকালেন বিছানার দিকে, যেখানে নিজের নাতি শুয়ে আছে। মৃদু হাসেন তিনি। ফের মীরাকে বলেন, কিছু বাদ পড়ল না তো? ওখানে গিয়ে যেন আবার বলিস না এটা আনিনি ওটা আনিনি। মীরা হেসে মাথা নাড়ে। শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, না আম্মু, প্রয়োজনীয় সবই নিয়েছি। কিছুক্ষণ চুপ করে থেকে সুমি চৌধুরী মীরার মুখের দিকে তাকিয়ে থাকেন। চোখের কোণে জমে থাকা পানিটা আড়াল করার চেষ্টা করেন তিনি। তারপর মীরার গালে হাত রেখে বলেন, তুই আমাদের ছেড়ে যাচ্ছিস না মা। এটা তোর নিজের বাড়ি ছিল, আছে আর থাকবে, শুধু জায়গাটা বদলাচ্ছে। মীরার বুকটা ভার হয়ে আসে। ধীরে ধীরে শাশুড়ির হাতের ওপর নিজের হাত রাখে সে। আমি জানি আম্মু। আর তুর্য কথাটা বলেই থেমে যান সুমি চৌধুরী। মীরা চোখ তুলে তাকায়।
তুর্য একটু অন্যরকম ছেলে। ছোটবেলা থেকেই নিজের মতো থাকে। কথাবার্তা কম, রাগটা আবার একটু বেশি, কিন্তু মনটা খারাপ নয়। অত্যন্ত দায়িত্বশীল সে। তবুও তোকে কষ্ট দেওয়ার মতো কিছু করলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবি। নিজের ভেতর জমিয়ে রাখবি না। মীরা কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ে। আনমনে বলে ওঠে, আম্মু, আমি ওনার কাছে কোনো প্রত্যাশা নিয়ে যাচ্ছি না। শুধু আমাকে যেন নিজের মতো থাকতে দেন। আমিও ওনাকে বিরক্ত করব না। সুমি চৌধুরী মৃদু হাসলেন। সংসার এভাবে হয় না মা। দুজন মানুষ পাশাপাশি থাকলে কিছুটা জায়গা দিতে হয়, আবার কিছুটা জায়গা নিতেও হয়। তুই সময় নিস, তুর্যকেও সময় দিস। মীরা আর কিছু বলে না। সুমি চৌধুরী এবার তার কপালে চুমু দেন। নিজের যত্ন নিবি, আর আমার নাতির খেয়াল রাখবি। মীরার চোখ দুটো ছলছল করে ওঠে। সে মুখটা ঘুরিয়ে নেয়। আপনি কাঁদবেন না আম্মু, আমি তো একেবারে যাচ্ছি না, মাঝে মধ্যে আসব। সুমি চৌধুরী অশ্রুসিক্ত নয়নে মীরার গালে হাত রাখেন। বড় ছেলেটা হিরে চিনতে পারেনি। নিজে পছন্দ করে আরহামের জন্য মীরাকে বউ করে নিয়ে এসেছিলেন তিনি। আরহাম নিজেও মীরার জন্য পাগল ছিল। তা রূপের প্রশংসায় পঞ্চমুখ হতো। অথচ কোথা থেকে কি হলো কে জানে। একাধিক নারী সঙ্গ তাকে নিজের সংসার হতে দূরে ঠেলে দিল। সুমি চৌধুরীর বুকটা মোচড় দিয়ে ওঠে। তুই ভালো থাকবি, দেখে নিস। মীরা এবার শাশুড়িকে শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই দরজার বাইরে থেকে তন্ময়ের গলা ভেসে আসে, আন্টি, আমি আর 10 মিনিট অপেক্ষা করব। এরপর না এলে মীরা ভাবিকে তুলে নিয়ে যাব। কিন্তু মীরা চোখ মুছে হেসে ফেলে। সুমি চৌধুরীও হাসেন। এই ছেলেটার মুখ বন্ধ করার সাধ্য কারো নেই। বলতে বলতে বিছানায় ঘুমিয়ে থাকা আয়ানকে কোলে তুলে নিলেন তিনি। মীরা সেদিকে তাকিয়ে ব্যাগটা হাতে নেয়। ছোট্ট আয়ানকে নিয়ে ওখানে গিয়ে থাকাটা প্রথম দিকে অস্বস্তিকর মনে হলেও শাশুড়ির কথার উপর ভরসা করেই মীরা পা বাড়িয়েছে। সুমি চৌধুরী চেয়েছিলেন যাতে মীরা তুর্যের আশেপাশে থাকে, তাদের সম্পর্কটা যাতে একটু উন্নতি হয়। ছোট্ট আয়ান যেন একজন বাবা পায়। আর তাই জন্যই সবকিছু পায়ে ঠেলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মীরা আয়ানকে তুর্যের কাছে পাঠাবেন। তুর্য এতে বাধা দেয়নি, বরং অদ্ভুত নীরব থেকেছে। সুমি চৌধুরী নাতিকে বুকে আগলে মীরার পানে তাকালেন। মীরা মিষ্টি হাসল। চলুন আম্মু। ঘর থেকে বের হতেই নিচে তন্ময়কে দেখা যায়। সোফায় বসে আমিনুল চৌধুরীর সঙ্গে বেশ জমিয়ে গল্প করছে। মীরাকে দেখেই উঠে দাঁড়ায় সে। অবশেষে ম্যাডাম এলেন। আমি তো ভাবছিলাম আজকে ঢাকা যাওয়া বাদ দিয়ে এখানেই রাত কাটাতে হবে। বলতে বলতে তন্ময় গিয়ে আয়ানকে পরখ করল। বাচ্চাটা ঘুমিয়ে গেছে দেখে আর জাগালো না। মীরা মৃদু হাসল। একটু সময় লেগে গেল ভাইয়া। একটু? আপনি জানেন কতক্ষণ ধরে আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি? সুমি চৌধুরী তন্ময়ের হাতে মীরার ব্যাগ তুলে দিয়ে বলেন, তুই ওকে ভালোভাবে নিয়ে যাবি বাবা। রাস্তায় যেন কোনো অসুবিধা না হয়। আর আয়ানের একটু খেয়াল রাখবি। আপনি একদম চিন্তা করবেন না আন্টি। মীরা ভাবিকে নিজের বোনের মতো আর কুচুপুকে নিজের জানের মতো করেই নিয়ে যাব। পাশ থেকে আমিনুল চৌধুরী চশমা ঠিক করলেন। গম্ভীর মুখে বললেন, আর তুর্যকে ফোন করে জানিয়ে দিস যে ওরা রওনা দিয়েছে। জি আঙ্কেল, ওকে আগেই জানিয়েছি। ও বলেছে রাতে ফিরতে দেরি হবে। মীরা কথাটা শুনে চুপ করে থাকে। তুর্য ফিরবে রাতে। অদ্ভুত এক অনুভূতি হয় তার। এই মানুষটার সঙ্গে বিয়ের পর কেটে গেছে 1 সপ্তাহ, অথচ স্বামী হিসেবে মানুষটাকে ঠিকমতো দেখাই হয়নি তার। আজ প্রথমবারের মতো সত্যিকারের তার কাছে যাচ্ছে সে। তন্ময় মীরার দিকে তাকিয়ে বলে, ভাবি চলেন। মীরা আর কিছু না বলে সবার কাছ থেকে বিদায় নেয়। ছেলেকে কোলে নেয় অতি যত্নের সহিত। সুমি চৌধুরী তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আবারও বললেন, পৌঁছে আমাকে ফোন করবি।
করব আম্মু। আর তুর্যকে নিয়ে ভয় পাবি না। মীরা এক মুহূর্তের জন্য থেমে যায়। তারপর মৃদু হেসে বলে, ভয় পাচ্ছি না। গাড়িতে উঠে বসে সে। কিছুক্ষণ পর বাড়িটা পিছনে পড়ে থাকে। জানালার বাইরে তাকিয়ে মীরা নিঃশব্দে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই বাড়িটায় তার 2 বছর কেটেছে। প্রথমে আরহামের স্ত্রী হয়ে, তারপর তুর্যের স্ত্রী হয়ে। অথচ দ্বিতীয় পরিচয়টার সঙ্গে এখনো তার কোনো স্মৃতিই তৈরি হয়নি। দীর্ঘ কয়েক ঘন্টার পথ পেরিয়ে যখন গাড়ি ঢাকার ব্যস্ত শহরের ভেতর প্রবেশ করে, তখন রাত নেমে এসেছে। তন্ময় গাড়ি থামিয়ে মীরার দিকে তাকায়। পৌঁছে গেছি। মীরা জানালার বাইরে তাকায়। বড় একটি অ্যাপার্টমেন্ট ভবন। চারপাশে আলো জ্বলছে। মানুষজনের ব্যস্ততা, গাড়ির শব্দ, সবকিছুই তার পরিচিত বাড়ির পরিবেশ থেকে একেবারেই আলাদা। তন্ময় গাড়ি থেকে নেমে মীরার ব্যাগগুলো বের করে। চলুন। লিফটে উঠে দুজন পাশাপাশি দাঁড়ায়। আয়ান গাড়িতে ওঠার পর জেগে গেলেও এখন আবার ঘুমে কাঁদা হয়ে লেপ্টে আছে মায়ের কোলে। তন্ময় হঠাৎ বলে, ভাবি, একটা কথা বলি। তুর্যকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। মীরা অবাক হয়ে তাকায়। ছেলের পিঠে হাত বুলাতে বুলাতে অবাক কণ্ঠে শুধায়, আমি কি ভয় পাচ্ছি? আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি এমন একটা মানুষের কাছে যাচ্ছেন যে আপনাকে খেয়ে ফেলবে। মীরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। উনি কি সত্যিই একটা রাগী? তন্ময় মাথা দোলায়। রাগী তো বটেই, তবে আমাকে যতবার মেরেছে তার অর্ধেকও আপনাকে মারবে না আশা করি। মীরা ভ্রু কুঁচকে নিল। কপালে স্লাইড করতে করতে আওড়ালো, আপনাকে মারে কেন? কারণ আমি বিরক্ত করি। আপনি বিরক্ত করেন বলেই বোধহয় মারে। এই যে, আপনি কিন্তু প্রথম দিনেই তুর্যের পক্ষ নিয়ে নিলেন। লিফটের দরজা খুলে যায়। তন্ময় হেসে বেরিয়ে আসে। এই পাশের অ্যাপার্টমেন্টটাই আমার, আর এটা তুর্যের। মীরা অবাক হয়ে তাকায়। আপনারা পাশাপাশি থাকেন? হ্যাঁ। অফিসেও পাশাপাশি, বাসাতেও পাশাপাশি। ওকে একা থাকতে দিতে মন চায় না। আসলে আমি কিন্তু আপনার সতীনের মতোই। টাসকি খায় মীরা। বলে কি লোকটা? সতীন? মীরা হা করে তাকিয়ে থাকে। তন্ময় লাজুক হেসে বলল, তো ভাবনা চিন্তা করার দরকার নেই। চাবি তুর্য আমার কাছে রেখে গেছে। আপনি ঢুকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিন। বাবুকে বিছানায় শুয়ে দিন। ও আজ রাতে ফিরবে। রমণী নিজেকে সামলে মাথা নাড়ে। তন্ময় ব্যাগগুলো ভেতরে রেখে দেয়। মীরা ধীরে ধীরে একটা ঘরে প্রবেশ করে। ঘরটা বেশ সুন্দর করে গোছানো। একপাশে আলমারি, সামনে বড় জানালা। বিছানার ওপর পরিষ্কার চাদর পাতা। টেবিলের ওপর কয়েকটি প্রয়োজনীয় জিনিসও রাখা। তুর্য নিজে এসব করেছে কি না, নাকি সুমি চৌধুরী আগেই ব্যবস্থা করে দিয়েছেন, মীরা জানে না। সে ব্যাগটা একপাশে রেখে দেয়। সারাদিনের ধকলো, কয়েক ঘন্টার পথ আর এত সব চিন্তায় শরীরটা যেন আর চলতে চাইছে না। মীরা ধীরে ধীরে বিছানায় বসে। ছেলেকে প্রথমে বিছানায় শুইয়ে দিয়ে তারপর নিজেও গা এলিয়ে দেয় নরম বালিশে। বড্ড ক্লান্ত লাগছে। চোখ নিভে আসছে কেমন। শিউলি ফুল, শিউলি ফুল। পরপর দুবার একই ডাক কানে ভেসে আসে রমণীর। ঘুমের মধ্যেও মস্তিষ্ক সচল হয়ে ওঠে। কারো ভারী উত্তপ্ত নিঃশ্বাস তার মুখে লাগছে। মীরার ছোট্ট মস্তিষ্ক তখন গভীর ভাবনায় মশগুল। কে শিউলি ফুল বলে ডাকছে? কার কণ্ঠ এটা? তখন ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই কেমন ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছিল সে। আয়ানকে জড়িয়ে ওভাবেই ঘুমিয়ে পড়েছিল। তারপর কতক্ষণ কেটেছে জানা নেই। হুট করেই মাঝরাতে এরূপ কোমল আওয়াজে নড়েচড়ে ওঠে মীরা। চোখ জোড়া পিটপিট করে তাকাতেই তার শরীর কেঁপে ওঠে। গলা শুকিয়ে কাঠ হয়।
স্বপ্ন নাকি বাস্তব তার মধ্যে ঠিক পার্থক্য করে উঠতে পারে না। মীরা শুকনো ঢোক গিলে তার পানে ঝুঁকে থাকা মানবটি ততক্ষণে জায়গা পরিবর্তন করে শতান হয়ে দাঁড়িয়ে পড়েছে। গায়ে কালো রঙা টি শার্ট আর ট্রাউজার, মাথার এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালময়। ড্রিম লাইটের মৃদু আলোয় পুরুষটির ঝাপসা দৃষ্টি সুস্পষ্ট নজর কাড়ল রমণীর। খেই হারালো তৎক্ষণাৎ। তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠযুগল হতে আপনা আপনি নির্গত হল তুর্য। আপনি খাবার তৈরি, হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে তারপর ঘুমিয়ে পড়ুন, বলেই গটগট পায়ে ঘরের বাহিরে চলে গেল পুরুষটি। মীরা হতভম্ব, হতবিহ্বল। কখন এলো সে, কখন খাবার তৈরি করল অথবা বাহিরে থেকে আনলো কিনা তার কিচ্ছু মীরা জানে না। তবে এই মুহূর্তে পুরুষটির থেকে এরূপ ঠান্ডা আচরণ সে আশা করেনি। আর এই অদ্ভুত নামটা, সেটা কি আশা করেছিল? মীরা শুকনো ঢোক গিলে ফ্যাল ফ্যাল করে দরজার পানে তাকিয়ে রইল।